পুলক, আজকে তুমি এসছো আমার এখানে, এত দূর থেকে আমার সঙ্গে দেখা করতে এসছো। আমার এত ভালো লাগছে যে তোমাকে দেখে, কারণ তোমার যে গাছের যত্ন নিন চ্যানেল, এটা আমি রেগুলার দেখি আর অনেক কিছু শিখতে পারি। কি করে ব্লগিং করতে হয়, বিশেষ করে টেকনিক্যাল সাইটগুলো জানার জন্য তুমি টেকনিক্যালি এত স্ট্রং, মানে এত ভালো লাগে তোমার ওই ভিডিওগুলো, বিশেষ করে উপস্থাপনাটা, বলার ধরনটা, বা টেকনিক্যাল সাইটগুলো কি করে ওগুলো এডিট করা আমি জানি না, প্রচুর পরিশ্রম হয় নিশ্চয়ই। কিন্তু তোমার আমি এক রকমের ফ্যান বলতে পারবো বেসিক্যালি। তোমার হয়তো সাবস্ক্রাইবার অত বড় নয়, কিন্তু টেকনিক্যালি এত স্ট্রং যে আমাদের অনেক ইউটিউবার তোমাকে দেখেই কিন্তু শিখছে এখন বাংলায় মোটামুটি। আমার আজকে ভীষণ ভালো লাগছে, তুমি বিশেষ করে আমার কলেজে এসছো এতদিন পরে। আমার ইচ্ছা ছিল তোমার সঙ্গে একবার দেখা করার, তুমি নিজেই চলে এসছো। আমি ধন্য হয়ে গেলাম আজকে তোমার সঙ্গে এখানে সরাসরি দেখা করে। না না স্যার, ধন্য হয়ে গেলেন এরকম বলবেন না। আর আমার ইউটিউব জার্নি যদি শুরুটা আমি বলি, আমি কিন্তু আপনার ভিডিও প্রথম দেখে আমার শুরু বলতে গেলে, তখন আপনার ইংলিশ চ্যানেলটা ছিল আর কি প্রথম দিকে। তো ওই চ্যানেলটা আমি খুব ফলো করতাম এবং গাছপালা নিয়ে ভিডিও করতাম। মানে ভিডিও তখনও করিনি, মানে গাছপালার ভিডিও আপনার দেখতাম, দেখে আমি নিজে গাছপালা পরিচর্যা করতাম। ওটা তো ছোটবেলা থেকে করতে করতে আরো একটু আপনার থেকে কিন্তু শিখলাম। শিখে এসে তখন একটা সময় মনে হলো যে আপনি যেমন ইংরেজিতে ভিডিও করছেন, তাতে আমি যদি বাংলাতে করি, মানুষকে যদি সঠিক পরিচর্যাটা একটু পৌঁছে দিতে পারি, তাহলে খুব উপকার হবে। তো সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমার ইউটিউব জার্নিটা শুরু। আর টেকনিক্যাল ব্যাপারটা এটা আর কি আমার একটা শখের মধ্যেই পড়ে আর কি। আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন গেজেট ঘাঁটতে ঘাঁটতে সেটা সম্পর্কে বেসিক্যালি টেক স্যাভি আর কি, মানে টেকনিক্যালি মোবাইল হোক, ক্যামেরা হোক, তার যে টেকনিক্যাল সাইটগুলো আছে, সফটওয়্যারের টেকনিক্যাল সাইট, এডিটিং এর সফটওয়্যার, মানে যে টেকনিক্যাল সাইটগুলো তোমার ভীষণ মানে উন্নত। এর মানে তুমি রেগুলার ঘাঁটো বলেই কিন্তু এটা সম্ভব, নয়তো আমাদের মতো লোকের পক্ষে এটা সম্ভব না। হ্যাঁ স্যার, সেটা বলতেই পারেন। আমি একটু ঘাঁটি, এবং একটা সময় ছিল যখন মানে সদ্য আর কি আমাদের স্মার্টফোনটা আমাদের হাতে এসছে, এই সময় আমি মানে ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করতে মানে সেটিংস থেকে শুরু করে যা ফিচার্স আছে মোটামুটি ঘাটা এতটাই হয়ে যেত যে পরবর্তীকালে গিয়ে আমাকে আর মানে ওই ফোনটা আর ভালো লাগছে না, মনে হতো যে আরেকটা নতুন যদি ফোন হয় তখন ঘাঁটি। এবং মানে আমি যখন অফিসে যেতাম, সেখানে আমাকে আর কি অনেকে তার ফোনে কোনো প্রবলেম হলে সেটা দিয়ে, আমি কোনোদিন ফোনে রিপেয়ারিং কিছু শিখিনি, কিন্তু সফটওয়্যার ব্যাপারটা আমি জানতাম কি করলে কি ঠিক করা যায়, যতটা পারতাম আর কি করে দিতাম। অনেক জায়গায় আমি দেখেছি যে মোবাইলের দোকানে হয়তো আপনার মোবাইলটা একটু খারাপ হয়েছে, জাস্ট এটা কিছুই ব্যাপার, আপনি দোকানে দিলেন, ওরা হয়তো 500-1000 টাকা আপনার কাছ থেকে নিয়ে নিল, চার্জ করে শুধু হ্যাঁ। তো সেই জায়গায় আমি অনেককে আর কি এরকম ঠিক করে দিতাম, তার জন্য অনেকে খুব মানে আমার কাছে আরো মুখে মুখে ছড়িয়ে যাওয়া, তো অনেকে মোবাইল টোবাইল দিত, এটাই আর কি। তবে আজকে যে বিষয়ে আমি মানে আপনার সঙ্গে আলোচনা করার জন্য আপনার এখানে ছুটে এলাম, সেটা হলো আপনার কাছ থেকে বেশ কিছু জিনিস জানার আছে, যেটা হয়তো আপনার এই ইউটিউব জার্নির মধ্যে আপনার দর্শকরা এবং আমার দর্শকরা সবাই একই আর কি। সব দর্শক বন্ধুরা কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্ত প্রশ্নের উত্তর জানেন না। অনেক মানে প্রত্যেকটা মানুষের পেছনে কিন্তু অনেকগুলো ঘটনা থাকে, যেগুলো কিন্তু আমরা মানে সচরাচর জানতে পারি না। আজকে সেই রকম কিছু প্রশ্ন কিন্তু আপনার কাছে তুলে ধরবো, এবং আপনি সেগুলো দর্শক বন্ধুদের কাছে কিন্তু জানাবেন। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা সবার মানে আসে, সেটা হচ্ছে যে গার্ডেনিং ইজ মাই প্যাশন। এই গার্ডেনিং ইজ মাই প্যাশন, মানে গার্ডেনটা আপনার প্যাশন কিভাবে হলো, সেটা যদি একটু দর্শক বন্ধুদের বলেন। এটা একটা পুরনো হিস্ট্রি বলি। আমি যখন ছোট ছিলাম, আমরা যখন 7-8-এ পড়তাম, তখন আমাদের ছাদে বেশ কিছু টবে আমরা গাছ লাগাতাম। বিভিন্ন জায়গা থেকে আমরা চারা নিয়ে আসতাম, তখন দোকান তেমন ছিল না। এরোর বাড়ি থেকে চারা নিয়ে আসলাম, কিছু এখান থেকে পার্ক থেকে চারা নিয়ে আসলাম, নিয়ে আমার ছাদে প্রায় 40টার মতো টব ছিল। আর বেশ কিছু চারা 2-4টা পাওয়াও যেত, কিছু ডালিয়া টালিয়ার কাটিং ফাটিং পাওয়া যেত, বা চন্দ্রলেখার কাটিং পাওয়া যেত, ওগুলো কিনে এনে, গোলাপের কাটিং পাওয়া যেত, সেটা কিনে এনে আমরা ছাদে, আমি আর আমার দাদা হচ্ছে সুশীল আগরওয়াল, ওই প্রথম চালু করে, আর সঙ্গে সঙ্গে আমি করতাম। ছাদে বালতি নিয়ে নিয়ে, তখন তো ট্যাপের সিস্টেম ছিল না, টিউবওয়েল করলে জল করে দোতলা ছাদে চড়াতে হতো, বালতি করে জল নিয়ে মগে করে সব জল দিতাম। তো আমাদের ওইভাবেই বাড়িতে ছিল আর কি, যেটা ওইভাবেই করতাম। তো খুব ভালোই, মানে এটা জাস্ট শখে, আর কিচ্ছু না। বেশ কিছু কার্নিশে লাগিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগছে, ওটুকু লোকে অ্যাপ্রিসিয়েট করছে, হ্যাঁ সুন্দর ফুল হয়েছে। একবার কি হলো, বিদ্যাচক স্কুলে
একটা ফুলের কম্পিটিশন হচ্ছিল, ফ্লাওয়ার শো হচ্ছিল স্কুলে। তাতে বেশ কিছু ছাত্র, টিচাররা, এরা সব বা এখানকার লোকাল যে পিপল তারা যোগদান করেছিল। আমার ছাদে একটা টবে একটা বিশাল ডালিয়া হয়েছিল, মানে প্রায় 9 ইঞ্চি 10 ইঞ্চি চড়া। আমরা ওখানে স্টিক দিয়ে রেখেছিলাম ওটা ফুলটাকে। আর লাকিলি যে সময় শোটা ছিল সেই সময় আমার ফুলটা ফুটেছিল। এত একটা বড় ফুল ছিল, একটা ছোট। আমরা দুটো টব নিয়ে ওখানে জমা করে দিয়েছিলাম। তো জাস্ট এমনি অ্যাজ এ স্কুলে একটা। আর লাকিলি আমরা সেকেন্ড প্রাইজ পাই ওই ফুলের জন্য। এত প্রচুর টপ ছিল। আমরা তখন মানে 7-8-এ পড়ি, মানে তুমি আনন্দ বুঝতে পারো না। আমরা যে সেকেন্ড প্রাইজ পেয়েছি এটার একটা বিশাল। আমরা একটা গাছ লাগানোর একটা মোটা বই দিয়েছিল, খুব সুন্দর। আমি অনেকদিন পড়েওছিলাম, দারুণ বইটা ছিল, বাংলাতে ছিল। তো কি করে গাছ লাগাতে হয়, কি করে করতে হয়, সব কিছু। তো ওটার থেকে আমাদের উৎসাহটা শুরু। তো এইটা আমরা প্রায় 3-4 বছর চালিয়েছি। পরে তো আমি পড়াশোনার জন্য শিলিগুড়ি চলে গেলাম, দিল্লি চলে গেলাম। তারপরে আর বাড়িতে থাকা হয়নি, আর বাগান করার কোনো ব্যাপার নেই। তবে দিল্লি ইউনিভার্সিটিতে কিন্তু ক্যাম্পাসে প্রচুর বাগানের ব্যাপার আছে। আমার কিন্তু এটা শখ ছিল। আমি সবসময় হেঁটে হেঁটে দেখতাম কি গাছ লাগাচ্ছে, কিভাবে লাগাচ্ছে, সকাল সকাল মালিরা কাজ করছে ওখানে। কিন্তু দিল্লি ইউনিভার্সিটির যে ক্যাম্পাসগুলো হয়, প্রত্যেকটা ক্যাম্পাসে প্রচুর ফুল গাছ লাগানোর ব্যাপার থাকে। ওদের মধ্যে কম্পিটিশন হয়, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট কম্পিটিশন হয়। আমি ওগুলো গিয়ে গিয়ে দেখতাম, ওটুকুই। বা মাঝে মাঝে একটা দুটো ফ্লাওয়ার শো গেলাম, ওটুকুই। পরে যখন এখানে চাকরিতে এলাম বিদ্যানগর কলেজে, তখন আমি দেখলাম এখানে প্রচুর বিশাল ক্যাম্পাস, কিন্তু বেশিরভাগটাই গাছবিহীন। শুকনো বা 2-4টা পার্মানেন্ট ক্লায়েন্ট আছে, কিন্তু কেউ গাছ নিয়ে খুব একটা উৎসাহিত না। তখন আমি প্রিন্সিপাল সাহেবকে বললাম যে স্যার কিছু একটা গাছ লাগাতে চাই। বলে কি কি গাছ লাগাবো? এই গাছগুলো লাগাবো। ঠিক আছে, এনে লাগাও। তো আমি আর আমাদের বড়বাবু ছিল রামবাবু, তারও গাছ লাগানোর খুব উৎসাহ ছিল। তো দুইজন মিলেই আমরা কিছু কিছু গাছ এখানে লাগানো শুরু করলাম। তো একবার দুবার ফুল হলো, বেশ কিছু ডালিয়া গাছ এনেছিলাম, প্রায় 30-40টা ডালিয়া গাছ এনে কাটিং লাগিয়েছিলাম এখানে। তো ভালো বড় বড় ফুল হয়েছে একটা পোর্শনে। তো সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল। পরে আমি যখন টিআইসি হই এখানে, তখন আমি একটু চেষ্টা করি যে এখানে একটু বাগান টাগান করা হোক। যখন তারপরে প্রিন্সিপাল হলাম, তখন তো বললাম পুরোটাই বাগান করা যায়, যেমন দিল্লি ইউনিভার্সিটিতে করা হয় ওই আদলে আমি এখানে বাগান করার চেষ্টা করি। ভাগ্য ভালো, আমার যে হিন্টারল্যান্ড সেটা হচ্ছে মুচিসা এরিয়া। মুচিসা এরিয়াটা হচ্ছে পুরো একদম গার্ডেনিং এর হাব, মানে গার্ডেন মেটেরিয়ালের সব হাব। এখানে প্রায় 200টার মতো নার্সারি আছে। যখন যে গাছটা চাই আমি, যে চারাটা চাই, যে বীজটা চাই, যে ফার্টিলাইজার গুলো চাই, আমার ইমিডিয়েট সঙ্গে সঙ্গে হাতের কাছে পেয়ে যাই। আমরা ওই সুযোগটা কাজে লাগলাম। দুটো মালি পেয়ে গেলাম আমি। কলেজের একটা মালি ছিল, আর একটা মালিককে হায়ার করা হলো। তারা বললাম, তাদেরকে ডিরেকশন দেওয়া হলো, এরকম এরকম করো। আর দিয়ে ভালোই মানে তো এই নিয়ে আমার গার্ডেনিং এর প্যাশন ছিলই। যখন চ্যানেল খুললাম, কি নাম দেওয়া যায়, তখন 2-4 জন এখানেই বসে আলোচনা হচ্ছিল। এই টেবিলে এখানটায় বসে আলোচনা হচ্ছিল। যে চ্যানেলটা আমাকে খুলে দিয়েছিল আমার চন্দ্রশেখর সিং, সে বললো তাহলে আপনি একটা নাম সাজেস্ট করুন। আমি বললাম কি দেওয়া যায়। আচ্ছা, গার্ডেনিং তো আমার প্যাশন। বলে সেরকমই নাম দিন। আমার তাহলে গার্ডেনিং ইজ মাই প্যাশন, করো প্রথম থেকে। তো ওইভাবে আমার চ্যানেলটা শুরু হয়। মানে আমার নিজের গায়ে আর কি কাঁটা দিয়ে উঠছে এই আলোচনা করতে গিয়ে। আজকে ব্রডকাস্টে মানে আমরা কিন্তু অনেক তথ্য জানতে পারছি, যেখানে এই জায়গা থেকেই কিন্তু স্যারের জার্নি শুরু হয়েছিল। আর সেই জায়গাতে আজকে স্যারের পাশে বসে আজকে ওনার একটা ইন্টারভিউ করতে পারছি, এটা আমার কাছে ভীষণ আনন্দের। তো শুরুতে আমাদের যে ইন্টারাকশনটা দেওয়া হয় সেটা সাধারণত আমি দিয়ে থাকি, সেটা অন্তত এখানে দিতে পারিনি। তবে এখন বলি, নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ, আর গাছের যত্ন নিয়ে আপনাদের সকলকেই স্বাগত। আর আমার সঙ্গে রয়েছেন সুরাজ স্যার। তো স্যার, আমরা পরের প্রশ্নতে আমি যদি চলে আসি, আমার মানে আপনার সাথে কথা বলতে বলতে প্রচুর জিনিস জানতে ইচ্ছা করছে। তো যেমন আপনার হচ্ছে এই মানে ইউটিউবে আসাটা জানলাম, আপনার ছোটবেলাটা একটু জানতে ইচ্ছা করছে। মানে আপনি কোথায় বড় হয়েছেন, কিভাবে, মানে আপনার জার্নিটা যদি একটু বলেন। আমরা ছোটবেলায়, মানে আমার জন্ম হচ্ছে রায়গঞ্জ শহরে। এটা উত্তরবঙ্গের মালদার পাশের একটা শহর, ছোট মফস্বল শহর রায়গঞ্জ শহর। এখন তো বড় শহর হয়ে গেছে, তখন খুবই ছোট শহর ছিল, মফস্বল শহর। তো আমাদের একটা একান্নবর্তী পরিবার, আমাদের ফ্যামিলি, কাকাদের ফ্যামিলি, বড় ফ্যামিলি। আমাদের বাড়িতে 10-12 জন বাচ্চা কাচ্চা সব মিলে হই হই করে, মানে ছোটবেলা থেকে আর কি বনে বাজারে ঘুরে, বিকালবেলায় ঝড় যাত্রায় গিয়ে আম কুড়ানো, লিচু করানো, এর বাড়িতে ওর বাড়িতে কুল গাছ নেওয়া, ফুল চুরি করা, ভোর 4টার সময় উঠে এর বাগানে ওর বাগান থেকে ফুল চুরি করে আনা। এগুলো আমরা ছোটবেলা থেকেই করেছি। মানে এগুলো এখনকার বাচ্চারা সেই সুযোগটা নেই, কিন্তু আমরা খুব এনজয় করেছি আমাদের ছোটবেলাটা। সেটা হচ্ছে রায়গঞ্জ শহরে। আর এখানে সুদর্শনপুর দারিকাবাসাদ উচ্চ বিদ্যালয় করে বলে একটা হাই স্কুল আছে, নামি স্কুল। প্রত্যেকবার বোর্ডে স্ট্যান্ডও করতো আগে, এখনো মাঝে মাঝে করে। তো ওটা ভালো স্কুল। ওখানেই আমার মোটামুটি 11-12 অবধি। তারপরে কলেজ করেছি আমি রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে, জুলিয়া অনার্স নিয়ে পাস করেছি।
তারপরে আমি এমএসসি করতে গেছি নর্থ ইউনিভার্সিটিতে, তারপরে এমফিল পিএইচডি করেছি দিল্লি ইউনিভার্সিটিতে। আচ্ছা, তো আপনারা এই জার্নিটা জানতে পারলেন যে স্যারের যে জার্নিটা। আর এরপরে আমি এটা আপনার কাছে যে প্রশ্নটা আর কি রাখবো সেটাও খুব ইম্পর্টেন্ট, দর্শক বন্ধুদের অনেকেরই এটা জানার খুব আগ্রহ থাকবে। সেটা হচ্ছে যে আপনার মানে এই ইউটিউব জার্নিটা কিভাবে শুরু হলো? আপনি তো গার্ডেনিং মানে আপনার প্যাশন ছিলই আর কি, কিন্তু চ্যানেলটা কিভাবে আপনি শুরু করলেন সেটা যদি একটু বলেন। আমরা কি করছিলাম যে আমি আমার মালিকের সঙ্গে নিয়ে আমরা শখে মানে কলেজটা ছাত্রছাত্রীরা দেখবে, লোকেরা দেখবে, আর পুরো ক্যাম্পাসের একটা গ্রিনিং হবে, ক্যাম্পাসের বিউটিফিকেশন হবে, সেই হিসাবে আমরা কিছু গাছ টাছ বেশ কিছু ভালোই গাছ লাগিয়েছিলাম প্রচুর। এবার আমি এগুলো সেবা শুশ্রূষা করতাম। আমার একজন এখানে ওয়েবসাইট যে চালায়, এখনো চালায়, চন্দ্রশেখর সিং বলে আমাদের একজন ভেন্ডার আছে যে আমাদের ওয়েবসাইট চালায়। তো মাঝে মাঝে আমাদের আপডেট করার জন্য, ওয়েবসাইট আপডেট করার জন্য ও মাঝে মাঝে 10 দিন 15 দিন একবার করে ভিজিট করতো। তো সেও মাঝে মাঝে ওর একটু বাগানের শখ আছে, সেও করতে গিয়ে আমি যখন বাগানে থাকতাম পিছনে পিছনে আমার সঙ্গে চলতো, দেখতো কি করছেন কিভাবে করছেন। তখন একদিন এখানে আমি বসে আছি, কোনো কারণে ওয়েবসাইট নিয়ে আলোচনা হচ্ছে, হঠাৎ তার মনে হলো স্যার আপনি যে বাগান টাগানগুলো করছেন তো সেইগুলো তো আপনি এগুলো লোককে দেখাতে পারেন। তো আমরা লোককে দেখাতে পারি না, লোককে দেখাই তো। আমি বললাম আমি তো লোকের এই ছাত্রছাত্রীদের শেখাই এখানে বাগান কিভাবে করতে হয়, চারাও বিলি করি ছাত্রদের মধ্যে। তো বলে না সেটা তো আপনার কলেজের বেশ কিছু সামান্য হয়তো 100 200 500 ছাত্রকে আপনি শেখান, আপনি সবাইকে তো শেখাতে পারেন। সবাইকে আমি কি করে শেখাবো? বলছে আপনি না চ্যানেল খুলুন একটা। আচ্ছা, আমরা কি চ্যানেল? বলে ইউটিউবে একটা চ্যানেল খুলুন, ওখানে ভিডিও আপলোড করবে, তাতে আপনার দেখবেন হাজার হাজার লাখ লাখ লোক সারা ভারতবর্ষ থেকে দেখবে, এমনকি বিদেশেও দেখতে পারে। তো আমার তখন ধারণা ছিল না ইউটিউবে চ্যানেল করে কি করে বিদেশে লোক দেখবে, কি সম্পর্ক, কারণ ইউটিউব তখন আমি ঘাঁটতাম না। ইউটিউবে আমার খালি মিসেস ঘাঁটতো, সেটা হচ্ছে রান্নার জন্য কিছু ওই টেকনিক্যালিটি শেখার জন্য রান্নার বেশ কিছু চ্যানেল জানতো। আমি জানতাম কি ওগুলো রান্না শেখায় ইউটিউবে। আচ্ছা, তখনও অত পপুলার আমার কাছে অন্তত ছিল না। আমরা তখন ফেসবুক হয়তো চলে এসছে, কিন্তু আমরা অত মানে মোবাইল তখন অত ঘাটার কালচারও ছিল না। তখন আমি বললাম যে কিভাবে হবে, বলে আমরা কিভাবে আপলোড করবো? বলে স্যার আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি আমার সঙ্গে চলুন, আমি যে কোনো টপিক নিয়ে একটা ভিডিও শুট করবো, আপনাকে একটা ভিডিও শুট করে আমি চ্যানেল খুলে দিচ্ছি, আমি আপলোড করে দিচ্ছি, আমি আপলোড করবো, সেই করবে। তা আমি বললাম যে ঠিক আছে, বলে আমি আপনাকে শিখিয়েও দিয়ে যাবো। আমি বললাম তুমি যে একটা দুটো ভিডিও আপলোড করে দেবে। তখন বলছে না, চ্যানেল চালু হতে হলে অন্তত আপনার যদি 50টা কন্টেন্ট আপনি দিতে পারেন, 50টা ভিডিও করার মধ্যে কি আপনার কাছে মেটেরিয়াল আছে যে আপনি 50টা ভিডিও, তাহলে কিন্তু চ্যানেল চলবে না, তো চলবে না, 2-4টা ভিডিও হবে না। তাহলে 50 কারণ আমি তো 500টা ভিডিও বানিয়ে দেবো এখানে, আমার কাছে যা কন্টেন্ট আছে 500টা, বলে তাহলে তো দারুণ কথা, চলুন আজকেই এক করি, চলুন। মোবাইল তো আমার কাছে একটা মোবাইল ছিল তখন, OnePlus 3 একটা মোবাইল বেরিয়েছিল, নতুন কিনেছিলাম। তো সেই বলে চলুন স্যার এই ফোনই হবে। সে নিয়ে গেল আমাকে ছাদে, বলে স্যার এখানে একটা কন্টেন্ট দেখে আপনি, ওটা মে মাস ছিল তখন, পিটুনিয়া প্রায় শেষ অবস্থা, প্রচুর হ্যাঙ্গিং বাস্কেট আমরা এখান থেকে খুলে নিয়ে গিয়ে যেগুলো মরা গাছ সেগুলো ওখানে ঝুলিয়ে রেখেছিলাম। তো মানে এবার নতুন চেঞ্জ করে নতুন গাছ লাগাবো বলে, তো আমি ছাদে গেলাম, অনেক করে খুঁজছি কি বলে বলা যায়। আর আছে এইটা দিয়ে দেখাই পিটুনিয়া গাছের বীজ কেমন করে হয়, বীজ কোথায় পাওয়া যায়, বীজের সাইজ কেমন, দেখতে কেমন, কিভাবে, এটা বলে হ্যাঁ এটাই বলুন করুন। সে আমার মোবাইলটা ধরলো, ধরে আমি 1 মিনিট 33 সেকেন্ডের মতো একটা ভিডিও করলাম, যে এই ভিতরে যে সিট পটটা থাকে, সিট পটটা ভাঙলাম, দেখালাম এরকম এরকম হয় বীজটা, যা 2-4টা কথা বলে মোটামুটি 1 মিনিট 33 সেকেন্ড আমি হয়েছে, বলে হ্যাঁ হয়েছে। তারপরে সে করে ওটাকে সরাসরি আপলোড করে দিল। চ্যানেল খুলে, কখন চ্যানেল খুলে এখানে বসে 10-15 মিনিটের মধ্যে চ্যানেল খুললো, চ্যানেল খুলে এটা আপলোড করে দেয়, আপলোড করে আমাকে দেখাচ্ছে দেখুন স্যার এই যে এরকম লাগছে দেখতে। তখন আমরা লোকে দেখবে এইটা, বলে হ্যাঁ লোকে দেখবে। আমরা দেখছি সারাদিনে দেখছি প্রথমে মানে 7-8টা ভিউ চলেছে, 7-8টা লোক দেখেছে, বলে হ্যাঁ 7-8টা লোক দেখে ফেলেছে স্যার। 7-8টা দেখেছি। পরের দিন দেখেছি আমি ওটা 40টা ভিউ হয়ে গেছে, পরের দিন 40টা ভিউ হয়েছে। আমি বিশাল থ্রিল হয়ে গেছি, আমি যে 40 জন দেখে ফেলেছি আমাদের এইটুকু ভিডিও। আচ্ছা সেটা হলো, তারপর না ওকে ডাকলাম আর আরো 2-3টা শুটিং করে দিয়ে যা, রাতে খালি একটাতে কি হবে। তখন সে পরের দিন 2-3 দিন পরে আবার এলো, সে এসে আবার 2-3টে ভিডিও, ছোট ছোট ভিডিও তৈরি করলো, শুটিং করলো, আপলোড করলো। তারপরে আমি বললাম তোমাকে তো আর রোজ রোজ পাওয়া যাবে না, আমি যখন তখন ইচ্ছে 1-2টো করে ভিডিও আপলোড করবো, তুমি আমাকে শিখিয়ে দিয়ে যাও। তো সে শিখিয়ে দেওয়ার পদ্ধতিটা আমাকে দেখিয়ে দিল যে কিভাবে। তখন না আমাদের 1 GB করে ওই আমাদের কার্ড কিনতে হতো, মানে ইয়েটা ডেটা কিনতে হতো 1 GB। 1 GBর দাম নিত প্রায় 200-র মতো দাম ছিল, মানে 1 GB ডেটা 200 টাকার মতো পড়তো তখন। এয়ারটেলের ছিল তখন আমার কাছে, তখন না এয়ারটেল না কি একটা ইয়ে ছিল, এয়ারটেলেরই কি একটা নাম ছিল, ওইটা চলতো, ভুলে গেছি আমি নামটা,
ভারতী না, আর তার আগে ওর আরেকটা নাম ছিল কি একটা, ওই নামে ওখান থেকে আমরা আপলোড করতাম, যাই হোক ওই ডাটাটা কিনতাম। তারপরে ওখান থেকে আমরা পড়া শুরু করলাম। এবার ও আমাকে শিখিয়ে দিল কি করে আপলোড করতে হয়, কিন্তু মুশকিলটা হতো আপলোড নিয়ে, কারণ আপলোড হতে চাইতো না, অনেকক্ষণ লাগতো। আমি প্রায় মোটামুটি 2 মিনিট থেকে 2.5 মিনিট ভিডিও করতাম, সেটা আপলোড করতে লেগে যেত আমার 1.5 থেকে 2 ঘন্টা। টাওয়ার পাওয়া যেত না বেশিরভাগ জায়গায়, সে হচ্ছে 2 ঘন্টা লাগে। তারপরে সেটা ওর সঙ্গে যে টেকনিক্যাল ব্যাপারগুলো থাকে, ওখানে টাইটেল থাম্বনেল মুক্ত দিতে দিতে একটা ভিডিও প্রায় 3-4-5 ঘন্টা লেগে যেত আপলোড করতে। কিন্তু করে করেও আমি দেখছি মানে উৎসাহটা এটা যে লোকে দেখছে। প্রথম প্রায় দিন 15 পরে প্রথম আমার একটা ভিডিও 100 রিচ করে, 100 ভিউ দিন 15 বাদে, অন্তত 8-10টা ভিডিও দিয়ে দেওয়ার পরে তখন আমার একটা ভিডিওতে 100 ভিউ আসে। তখন আমার বিশাল আনন্দ যে 100 ভিউ পেয়ে গেছি, মানে বিশাল একটা ব্যাপার। আমি বললাম 100 ভিউ যখন পেয়েছি, মানে তখন আমি 1K কিভাবে হয় সেটা জানতাম না, মানে 1000 ভিউ কিভাবে হয় আমি সবার চ্যানেলে দেখতাম। আর বেসিক্যালি এই যে ভিডিও করার টেকনিক্যালিটি যেগুলো আছে, গার্ডেনিং এর চ্যানেলে ভিডিও কিভাবে করতে হয় সেটা আমি বেশি শিখেছি আমাদের শ্রদ্ধেয় নীলকান্ত হালদারের ভিডিওগুলো থেকে। নীলকান্ত দার ভিডিওগুলো দেখতাম, এগুলো মিলিয়নে ভিউ। এবার আমার ভিডিও তো হয় ম্যাক্সিমাম হলে 50-40 ভিউ, আর নীলকান্ত দার দিলেই 3-4 দিনের মধ্যে হয়তো প্রায় 2-2.5 লাখ ভিউ হয়ে যেত তখন, মানে এত ভিউ পেতেন নীলকান্ত দা। আর নীলকান্ত দার কি বৈশিষ্ট্য, উনি অল ইন্ডিয়া ওনার ফ্যান্স ছিল প্রচুর তখন, মানে গার্ডেনিং এর চ্যানেল টপ চ্যানেল বলতে গেলে নীলকান্ত হালদার। আমি দেখলাম কি নীলকান্ত হালদারের বৈশিষ্ট্যটা আছে, আমি দেখলাম ওনার মানে টিএসপিটা কি, যে জিনিসটা মানে টিএসপি বা ইউএসপি যেটাকে বলে, কি জন্য নীলকান্ত দার ভিডিও এত দেখতো। তখন আমি দেখলাম উনি শুরু থেকে শেষ অব্দি দেখান, মানে পুরো আপডেটটা দেখা। একটা ধনিয়া গাছ পুঁতেছি, কথার কথা বলছি, ধনিয়া গাছ পুঁতেছি, তারপরে লাইট, তারপরে জল দিয়েছি, ছোট হয়েছে বড় হয়েছে পরে হারভেস্ট করা অবধি। তখন দেখলাম বেশ কয়েকবার টেক নিয়ে বেশ কয়েকদিন ধরে করে তারপরে উনি এডিটিং করে ছাড়ছে। তাহলে একজন লোক যখন ধনিয়া বীজ লাগাচ্ছে, তারপরে কতদিন পর পর কি হয় পুরো জিনিসটা শিখে যাচ্ছে। যে কোনো ব্যাপার, উনি যখন কাটিং লাগাচ্ছেন বা কোনো বনসাই প্ল্যান্ট করছেন, সবসময় দেখবো পুরোটা আপডেট উনি দিচ্ছেন। তাতে কি তোমাকে 10টা ভিডিও দেখতে হবে না। তারপর আমিও এটাই শুরু করলাম, ওই টেকনিক্যালিটি আদলটা শুরু করলাম, দেখলাম ভালো, মানে মোটামুটি লোকেরা নিয়েছে বেশ কিছু। এই হচ্ছে ব্যাপার। তারপরে আমি ওই চ্যানেলটা, এই ঘটনাটা হচ্ছে 2017 সালের মে মাসে আমি প্রথম এই ইংলিশ চ্যানেলটা। তবে এখানে একটা ছোট্ট জিনিস মানে দর্শক বন্ধুদের জন্য বলবো, সেটা হচ্ছে দেখুন, উনিও কিন্তু প্রথম যে ভিডিও আপলোড করেছিলেন সেখানেও কিন্তু ওই সময় দাঁড়িয়ে ওই প্রথমে আপনার হচ্ছে 2-4টে করে, মানে তারপর হচ্ছে 40টা ভিউ, মানে বিশাল ব্যাপার হয়েছে। তো আমি ছোট্ট দর্শক বন্ধুদের বলবো, যারা নতুন ইউটিউব করেন, এখন এমনিতেই ভিউ কমে গেছে, কিন্তু অনেকে হয়তো ইউটিউব করব ভেবে এসে মানে 2 দিন করে আপনারা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। তো আপনাদের কিন্তু মানে ওই 2-4টে ভিউ দেখে প্রথম অবস্থায় হতাশ হয়ে চলে গেলে হবে না, সেটাকে ধরে রাখতে হবে। আর গার্ডেনিং ভিডিও করাটা খুব সহজ ব্যাপার না, এটা কিন্তু আমরা যারা কাজ করছি তারা কিন্তু বুঝতে পারছি যে ব্যাপার আছে একদম। এটা স্যারের সাথে আরেকটু আলোচনা করে আমরা জানবো আর একটু। তো আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আসি, সেটা আমরা অনেক মানে ভালো জিনিস জানতে পারবো। স্যারের পেছনে আমি দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতির ছবি রয়েছে, আর এই কলেজের সাথে আমি যেটুকুনি জেনেছি, এই কলেজের সাথে রাষ্ট্রপতি ওতপ্রোতভাবে জড়িত। তো সেই রকম জায়গায় এবং মানে আপনার এই সিটেই মানে এইখানেই হয়তো উনি বসেছেন। এখানে তো উনি যখন এসেছিলেন, এখানে এই চেয়ারেই বসেছিলেন, ওনার জন্য এই চেয়ারটা কেনা হয়েছিল। উনি যখন রাষ্ট্রপতি হিসাবে কলেজে এসেছিলেন ভিজিট করতে আমার কলেজে, তখন ওনার জন্য এই চেয়ারটা কেনা হয়েছিল। তো উনি এখানে এসেছেন আমাদের সঙ্গে সবাই, তখন পার্থ চ্যাটার্জি মিনিস্টার ছিলেন, এমপি সাহেব এসেছিলেন, ক্যালকাটা ইউনিভার্সিটি ভিসি এসেছিলেন, ইউজিসি চেয়ারম্যান এসেছিলেন, আর আরো অনেকে নাম করা সব ব্যক্তিগণ ছিলেন ওই দিনে উপস্থিত অনুষ্ঠানে। এই চেয়ারে উনি বসেছিলেন, আর সেই চেয়ারে এখন আমি বসছি। আমি গর্বিত যে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যে চেয়ারে বসেছিলেন, এর আগে উনি 1962 সাল থেকে 67 অব্দি উনি আমাদের কলেজের অধ্যাপক ছিলেন। এই কলেজের উনি অধ্যাপক ছিলেন। আর তারপরে 67 সালে উনি 66 থেকে 67 1 বছর এই কলেজে প্রিন্সিপাল ছিলেন। আর তারপরে উনি এখান থেকে বাংলা কংগ্রেসে চলে যান, তারপরে রাজনীতিতে জয়েন করে নেন, তারপরে আর কোনো চাকরি উনি করেননি। তো এটাই ছিল ওনার, সেই জন্য ওনার একটা প্যাশন ছিল এই কলেজের প্রতি। তো আমিও দেখেছি ওনাকে বিভিন্ন অনুষ্ঠানে, 2011-তে একবার দেখেছি, 2013-তে দেখেছি, 2016-তে দেখেছি। অর্থমন্ত্রী হিসাবে উনি 2011-তে এসেছিলেন, তারপরে উনি রাষ্ট্রপতি হওয়ার পরে 2বার এসেছেন
2013-তে এসেছেন, 2016-তে এসেছেন। আমাদের বিভিন্ন বিল্ডিংয়ের উদ্বোধন করেছেন, ইনঅগ্রেশন করেছেন, বিভিন্ন রেগুলার যোগাযোগ আমাদের থাকতো ওনার সঙ্গে। অ্যাকচুয়ালি আমি যখন জাস্ট মানে ঢোকার সময় আমি এখানে যে বোর্ডটি রয়েছে, তো সেই বোর্ডে আমি ওনার নাম দেখলাম আর কি। সেকেন্ডেই ওনার নাম রয়েছে, প্রফেসর প্রণব মুখার্জি, অফিসিয়েটিং প্রিন্সিপাল 1966-1967। আমি জাস্ট একটুখানি উঠছি, জাস্ট আমি একটুখানি বোর্ডটা দেখানোর জন্য। তো এখানে সেই বোর্ড, এবং এখানে সেকেন্ড নামটাই কিন্তু ওনার রয়েছে। আর এখন যার সাথে আমরা বসে রয়েছি, যার সাথে আলোচনা করছি, তার নাম কিন্তু এখানে রয়েছে। তো আমরা ইন্টারভিউটা একটু এগিয়ে নিয়ে যাই। দারুণ ব্যাপার, আর এটা আমার কাছে মানে ভীষণ গর্বের ব্যাপার যে এরকম একটা জায়গায় আমি এই আজকের আপনার সাথে বসে আলোচনা করতে পারছি, এটা আমার ভীষণ ভালো লাগে। তো এটা তো আছেই, আমি আপনার এই কলেজে যখন এলাম, একটু আপনার সাথে ঘুরতে ঘুরতে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস দেখলাম। আজকের আমি সেই বিষয়গুলো একটু আলোচনা করব দর্শক বন্ধুদের সাথে, ছোট ছোট বিষয় আপনার। তার আগে এই কলেজের ব্যাপারে যদি আপনি অল্প কিছু দর্শক বন্ধুদের বলেন আর কি, এবং আপনার যে সাবজেক্টটা সেটা সম্পর্কে যদি একটু বলেন। এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল 1963-তে, এই কলেজটা প্রতিষ্ঠা হয়। আমি জয়েন করেছি 1997 অ্যাজ এ জুলজির প্রফেসর হিসেবে এই কলেজে আমি জয়েন করেছি এখানে। তখন একদম গ্রামীণ কলেজের মতো ছিল, এখনকার মতো যেটা দেখছো তুমি এইরকম ছিল না। যাই হোক, তো আমি কলেজে এসেছি 1997 জুলজির প্রফেসর হিসেবে। তারপরে আমি অ্যাজ এ প্রফেসর ছিলাম জুলজিতে, তারপরে হেড অফ দ্য ডিপার্টমেন্টও হয়েছিলাম। তারপরে এখানকে যখন প্রিন্সিপাল রিটায়ার করেছিলাম, তখন আমার উপরে দায়িত্ব হলো টিচার ইনচার্জ হওয়ার। তো আমি 1 বছর টিচার ইনচার্জ ছিলাম এখানে। আপনার ওখানে দেখলাম যে 2014 থেকে 2015 অবধি আমি টিচার ইনচার্জ। তারপরে প্রিন্সিপাল ইন্টারভিউ হচ্ছিল, তখন আমি বিভিন্ন লোককে জিজ্ঞেস করলাম, বিশেষ করে মাকে জিজ্ঞেস করলাম কি প্রিন্সিপাল হওয়া ঠিক হবে কিনা। মা বললো যদি তুই হতে চাস, তুই যদি কাজ জানিস তাহলে তুই হতে পারিস, আর কাজ যদি না জানিস তাহলে হওয়ার দরকার নেই। আমরা কাজ আমি শিখে গেছি, একজন এর আগেও আমি পুরনো প্রিন্সিপালদের সঙ্গে প্রচুর কাজ করেছি। তারপরে আমি টিচার ইনচার্জ ছিলাম 1 বছর, আমি কাজটা শিখে গেছি, আমার কাজটা আমি জানি। বলে কাজ জানলে তুই হবে না কেন, প্রিন্সিপাল হয়ে যায়। তখন আমি অ্যাপ্লাই করলাম, তখন আমি প্রিন্সিপাল হলাম। প্রিন্সিপালে কি হয়, ক্যাটাগরি অনুযায়ী, নাম্বার অনুযায়ী হয়, একটা লিস্ট হয়, আচ্ছা, প্যানেল তৈরি হয়। প্যানেলে কি হয়, ইন্টারভিউতে প্রথমের দিকে যারা থাকে তাদেরকে যে কোনো কলেজ তুমি পছন্দ করতে পারো, ওইভাবে একটা কাউন্সিলিং হয়। ওই কাউন্সিলিং আমরা সিলেকশন করি। তখন আমি কাউন্সিলিং এর চেষ্টা করছিলাম আমরা কলকাতার শহরের কলেজগুলোতে অ্যাপ্লাই করা। যখন আলোচনা হচ্ছিল তখন তো টিআইসি ছিলাম, আমি টিচার ইনচার্জ ছিলাম। আমার সঙ্গে যখন আলোচনা, আমি বললাম যে আমি কলকাতার আমার বাড়ির পাশে একটু কলেজে চলে যেতে চাই। ওখানকার টিচারদের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। ওরা বলে আমাদের কলেজে চলে আসো, খুব ভালো হবে, এই হবে ওই হবে, অনেক কিছু আমাকে বললো। আমার বাড়িতেও বললো ভাড়া টাড়া কম লাগবে, যাতায়াতের সময় লাগবে না, ভালোই হবে। এবার আমি যখন কলেজে এসে বললাম যে আমি ওইখানে যাব, কলেজের সব টিচাররা এসে বেঁকে ধরলো যে হবে না, নন টিচাররা এসে বেঁকে ধরলো হবে না, যাওয়া হবে না, হলে এখানেই হতে হবে। ছাত্ররা এসে দলে দলে যেতে দেবো না, আপনাকে এই কলেজে প্রিন্সিপাল হতে হবে। ওর এটারে আবার বাড়িতে বললাম, মিসেস তো খুব রাগটা করলো যে কি হচ্ছে এগুলো, তোমার কে কি বললো না বললো, তুমি তোমার বাড়ির পাশে আসবে, এখানে চাকরি করবে যাতায়াত করে। কিন্তু এদের এত বছর চাকরি করেছি তো, প্রায় 14-15 বছর চাকরি করে নিয়েছি, একটা মায়া পড়ে যায় আর একটা দাবিও চলে আসে সবার। সবাই যখন বললো, তখন আমি তো প্যানেলের উপরের দিকে ছিলাম, তার ফলে আমার কলেজটাকে সিলেক্ট করতে খুব ইজি হয়ে গেছে। কারণ আমার পক্ষে চান্সটা আমার ফ্যাক্টর, অনেকগুলো কলেজে আমি পেয়েছিলাম, তার মধ্যে বিদ্যানগর কলেজ ছিল, আমি বিদ্যানগর কলেজ নিয়ে নিলাম। তখন থেকে প্রিন্সিপাল আছি, প্রায় 10 বছর হয়ে গেল প্রিন্সিপাল আছি। এবং আমি সোশ্যাল মিডিয়ায় আপনার ফেসবুক পেজ থেকে অনেক ছবি দেখেছি, যেভাবে আপনার জন্মদিন বা যে কোনো ব্যাপারে আপনার ভীষণ ভালোবাসে ছাত্ররা, এত ভালোবাসে, মানে ছোট ছোট বাচ্চারা তো কিছু যদি আদর দেওয়া যায়, বেশি বকাবকি করার দরকার নেই, ভালো তোমার কাছ থেকে যদি পায়, গুণ যদি পায়, আর ভালো যদি হেল্প পায় প্রত্যেক ছাত্র। আমার একমাত্র, আমি মনে হয়, আমি জানি না অন্য কলেজে কি হয়, আমার দরজাটা 24 ঘন্টা খোলা থাকে, মানে আমি যখন চেম্বারে থাকি। আর এখানে কোনো গার্ড থাকে না আমার দরজার সামনে, বাইরে গার্ড আছে, সিকিউরিটি থাকে, আমার দরজার কাছে কোনো গার্ড নেই। সুতরাং তোমার যে কোনো ছাত্র যখন ইচ্ছা, আমি যতক্ষণ চেম্বারে দেবো, সকাল 11টা থেকে দেবো, 10টা থেকে আমি আছি 5টা অবধি, যে কোনো সময় সরাসরি আমার ঘরে ঢুকতে পারে। তাই যে কোনো প্রবলেম নিয়ে, এমনকি পার্সোনাল প্রবলেম নিয়েও আসতে পারে। আমার কাছে স্যার পয়সা নেই, এই ফিস দিতে পারছি না, ওই ফিস দিতে পারছি না, এই স্কলারশিপ দিতে হবে, এই ফিস মুকুব করতে হবে, যে পয়সা ডাইরেক্ট বলতে পারে। তারপর ইউনিয়ন ছেলে ধরতে হবে না, দাদা ধরতে হবে না, কিচ্ছু হবে না।
আর 99% সুরাও হয়ে যায়। তো সেই জন্যই ছেলেমেয়েরা ভালোবাসে, এই আর কি ব্যাপার আর কি। আর টিচার তো স্বাভাবিকভাবে ভালোবাসবে, নন টিচিংরাও ভালোবাসবে, স্বাভাবিক কারণ। একদমই মানে এই ব্যাপারটা মানে আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় দেখেছি, কিন্তু আপনার এখানে পুরো মানে আপনার যে সেট আপ যেটা রয়েছে এটা একদম পুরো একদম ওই গ্রাসরুট লেভেলে যেরকম সেট আপ হয় সেই রকম সেট আপেই আপনি রেখেছেন, এবং সেটাই সব থেকে আনন্দের ব্যাপার। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার যে সাবজেক্টটা, এই সাবজেক্টটাও কিন্তু সেই গ্রাসরুট লেভেল থেকে কাজ করে আসার মতো। এই ব্যাপারে যদি আপনি 2-4 কথা বলেন আমাদের। মানে সাবজেক্টটা আমি তো পড়েছিও সারা জীবন জুলজি, আর পড়িয়েছিও জুলজি। কিন্তু জুলজির মধ্যে বিভিন্ন অ্যানিমেলের ব্যাপার আছে, ফিশের ব্যাপার আছে। তো কিছু আমাদের জুলজি ইউনিট এখানে রঙিন মাছ চাষ করা হয়, এমনি কার্প মাছগুলো চাষ করা হয় বিভিন্ন, আর কি বেশ কিছু এখানে। আমি আপনাকে এখানে একটুখানি থামাবো, তার কারণ হচ্ছে যে এখনো দর্শক বন্ধুদের কিন্তু অনেক কিছু জানার বাকি রয়েছে। আপনারা কিন্তু ভিডিওটা ছেড়ে যাবেন না, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অনেক কিছু কিন্তু জানতে পারবেন, কারণ এখানে কিন্তু আরো ইন্টারেস্টিং বিষয় আছে। স্যার বলে ফেলছিলেন, আমি একটু বাধা দিলাম, কিন্তু আমি আরো আপনাদেরকে পরবর্তী ইয়েতে বলতে থাকি। গার্ডেনিং চ্যানেলে এইরকম পডকাস্টের প্রথম প্রয়াস। আমি অনেক পরিশ্রম করি এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর এর থেকেও এক্সাইটিং বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। দ্বিতীয় পর্বটি অবশ্যই আপনারা দেখবেন এবং সেখানে কিন্তু আরও অনেক অজানা বিষয় আপনারা জানতে পারবেন।